আজ আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যের আধুনিক যুগে যে তিন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা উপন্যাস এক নবদিগন্ত দর্শন করেছিল তারা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এদের লেখার ধরন ছিল ভিন্ন ভিন্ন প্রকৃতির এবং তিনজনেরই হাত ধরেই বাংলা উপন্যাস এক অন্যরকম চিন্তা জগতে পৌঁছে গিয়েছিল সেই সময়। মানিক বন্দ্যোপাধ্যায় তৎকালীন ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রচয়িতা। তার রচনার ভাব, ভঙ্গি, ভাষা, চরিত্র, সৃজন, কৌশল সবকিছু পাঠককে অবাক করে দিয়েছিল। তার লেখা উপন্যাসগুলো পড়তে পড়তে পাঠক এক অন্যরকম বিশ্লেষণ জগতে গিয়ে পৌঁছায়। এরকমই এক অসাধারণ সুন্দর উপন্যাস হলো পুতুল নাচের ইতিকথা। এর প্রধান চরিত্রগুলি হলো শশী, কুসুম, কুমুদ, মতি, বিন্দুবাসিনী, নন্দলাল, গোপাল ইত্যাদি। পুতুল নাচ কাকে বলে? পুতুল নাচ হলো মানুষের মনোরঞ্জনের জন্য এক ধরনের ব্যবস্থা যেখানে অনেকগুলি পুতুল থাকে। পুতুলগুলিকে দড়ি দিয়ে বাঁধা, ওপর থেকে একজন নাচায়। স্টেজে বা মঞ্চে পুতুলগুলিকেই দেখা যায়, যিনি নাচান তাকে দেখা যায় না। পুতুলগুলিতে প্রকৃতপক্ষে প্রাণ থাকে না। যে ব্যক্তি পুতুলগুলিকে নাচাচ্ছেন তারই প্রাণ থাকে এবং তারই ইচ্ছে মতোই পুতুলগুলি অভিনয় করে, যা দেখে দর্শকের মনে এক অদ্ভুত অপূর্ব সুন্দর অনুভূতি সৃষ্টি হয়। তো এই পুতুল নাচকে কেন্দ্র করেই মানিক বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসের নাম রেখেছেন পুতুল নাচের ইতিকথা। কারণ এই উপন্যাসের মধ্যে যে চরিত্রগুলো দেখিয়েছেন সেই প্রত্যেকটি চরিত্র বাস্তবে যেন নিজের জীবনকে নিজে চালাবে ভেবেও অন্য কোনো এক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। অন্য কোনো ঘটনা বা অন্য কোনো চরিত্র না কোনোভাবে অপর মানুষকে, মানুষের জীবনকে পরিচালিত করছে, প্রভাবিত করছে। কোথাও সমাজ, কোথাও অপর কোনো ব্যক্তি, কোথাও নিজের প্রেমিক বা প্রেয়সী, কোথাও বা নিজের বন্ধু বান্ধব, কোথাও বা নিজের আশেপাশে যেসব ব্যক্তিরা রয়েছেন, যেমন বাবা, মা, ভাই, বোন, প্রত্যেকেই প্রত্যেকে প্রত্যেকের চরিত্রকে কি অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ করে চলেছে বা করছে, তাই এখানে দেখানো হয়েছে। এটি একটি ব্যঞ্জনাধর্মী নামকরণ। এর নামকরণের মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে প্রত্যেক মানুষ যেন রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী। মনে করে ঠিকই যে তাদের নিজেদের জীবন তারা নিজেরাই চালাচ্ছে, বা তারা মনে করে অপরের জীবনও তারাই চালাচ্ছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় কোনো এক অদৃশ্য শক্তি অদৃশ্যে বসে আমাদের সবাইকে অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ করছে। কখনো কখনো আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যে আমাদের জীবনটা যেন আমাদের দ্বারা চালিত হচ্ছে না, অপর কেউ চালনা করছে। এই বিষয়টাকে আলোচ্য উপন্যাসে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। বিভিন্ন চরিত্রের শুরু, সমাপ্তি এবং তাদের পরিণতির মধ্য দিয়ে। সেই কারণেই এই উপন্যাসটি পুতুল নাচের ইতিকথা নামকরণও একদম সার্থক। উপন্যাসের প্রধান চরিত্র শশী। গাওড়িয়া গ্রামের ছেলে, বহু সময় অতিবাহিত হয়েছে কলকাতা শহরে। পেশাগতভাবে সে একজন ডাক্তার, অতএব সে বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞাননিষ্ঠ, যুক্তিনিষ্ঠ দৃষ্টিভঙ্গি সে জীবনকে দেখতে পছন্দ করে। তার রুচি, মেধা, মননশীলতা গাওড়িয়া গ্রামের আর 5টা মানুষের থেকে যে আলাদা হবে তা বলাই বাহুল্য। শশী কুসংস্কার মুক্ত, ঝকঝকে সুন্দর একটি তরুণ। তার মধ্যে প্রচুর সম্ভাবনা। নিজের ভবিষ্যৎ নিয়ে সে সবসময় সুখ স্বপ্ন দেখে, কারণ সে জানে তার যে যোগ্যতা রয়েছে তাতে সে এক সুন্দর ভবিষ্যৎ লাভ করতে পারে। কিন্তু উপন্যাসে পরিণতিতে দেখা যায় সবকিছু হয়ে যায় অদ্ভুত রকমের এলোমেলো। কেন এমন হয় এই প্রশ্নের উত্তর খুঁজেছে সমগ্র জীবন ধরে। শশী গাওড়িয়া গ্রামের গণ্যমান্য বনেদি ব্যবসায়ী গোপালের পুত্র। শশীর পিতা গোপাল একজন সুদখোর মহাজন ব্যবসায়ী। জীবনে ব্যবসা ও টাকা পয়সা ছাড়া সে কিছুই জানে না। পুত্র কন্যা সবকিছু নিয়ে ভরা সংসার। সারা জীবন গোপাল টাকার পিছনে ছুটেছে। টাকার জন্য বা ব্যবসায়িক লাভের জন্য তথা মুনাফার জন্য ভুলভাল কাজ করতেও সে পিছপা হয় না।
গ্রামের অনেকেই গোপালকে পছন্দ করে না। শশী নিজেও যে বাবার মতামতকে মতামতের সঙ্গে সহমত পোষণ করে এমনও নয়। অর্থাৎ সমগ্র উপন্যাস জুড়ে শশী ও তার বাবা গোপালের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে, তথা পিতা পুত্রের দ্বন্দ্ব উপন্যাসটির মূল গুরুত্বপূর্ণ বিষয়। উপন্যাসটা শুরু হয়েছে একটা মৃত্যুর দৃশ্য দিয়ে। শশী নৌকায় করে গাউরিয়া গ্রাম থেকে ফিরছে। রাস্তার মাঝে সে দেখছে একটা বজ্রাহত গাছের নিচে একটি মৃতদেহ দাঁড়িয়ে আছে। এক ঝলক দেখেই ডাক্তার শশী অনায়াসেই বুঝতে পারে যে এই লোকটির ওপর বাজ পড়েছে এবং লোকটি মারা গেছে। এরপর নৌকা তীরে ভিড়িয়ে শশী বুঝতে পারে এই ব্যক্তি প্রকৃতপক্ষে তারই গ্রামের একজন পরিচিত ব্যক্তি হারু। এই হারু বজ্রাঘাতে মৃত্যুর মধ্য দিয়ে পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি শুরু হয়। এই মৃত্যু আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমাদের জীবনটাকে অপর কেউ নিয়ন্ত্রণ করছে। এই মৃত্যুকে কেন্দ্র করে শশী একটা ভাবনা প্রকাশ পায়, যেখানে শশী বলছে হারু কি জানতো আজ সে একটা জায়গা থেকে ফিরছিল, পথের মাঝে এইভাবে হঠাৎ করে বাজ পড়ে তার মৃত্যু হবে। এই বিষয়টা শশীকে ভাবায়। শশীর সঙ্গে সঙ্গে কোথাও যেন এক পাঠককেও ভাবায়। পরবর্তীকালে আমরা জানতে পারি এই হারু ঘোষ হলেন ওই গাউরিয়া গ্রামের গয়লা বংশজাত এক ব্যক্তি। তার এক পুত্র পরাণ, পুত্রবধূ কুসুম ও একটি অবিবাহিত কন্যা মতি রয়েছে। এখানে গাউরিয়া গ্রামের প্রত্যেকটি মানুষের সাথে শশীর কোনো না কোনো ভাবে সম্পর্ক রয়েছে এবং প্রতিটি চরিত্রই আদি, মধ্য এবং অন্ত রয়েছে। মৃত হারু ঘোষের মেয়ে মতি এখনো পর্যন্ত অবিবাহিত। প্রকৃতপক্ষে এই মতির জন্য সম্বন্ধ দেখতে গিয়ে হারু মারা যায়। পরবর্তীকালে এই মতির বিবাহ নিয়ে গ্রামের মধ্যে অনেক আলোচনা চলে। গ্রামের মানুষ চায় স্বাভাবিকভাবেই গ্রামের কোনো এক সাধারণ ছেলের সাথে মতির বিবাহ হয়ে যাক, কিন্তু হারুর ছেলে পরাণ তার অপূর্ব সুন্দরী বোন মতিকে তার হাতে তুলে দিতে চায় না। পরাণ একটু উচ্চাশা রাখে। সে চায় কোনো একটি শিক্ষিত, উচ্চবিত্ত, ভালো বনেদি বংশের ছেলের সঙ্গে মতির বিয়ে হোক। মতি মনে মনে ছোটবাবু শশীকে একটু হলেও পছন্দ করে। পছন্দ করার কারণ আছে। শশী গাউরিয়ার গ্রামের একমাত্র এলিজিবল ব্যাচেলার, যাকে সব মেয়ে বিয়ে করতে চায়। কারণ একে তো সে পেশাগতভাবে ডাক্তার, সুশিক্ষিত, দেখতে সুন্দর, গোপালের মতো বনেদি বংশের সন্তান। যে কোনো মেয়েরই মনের মানুষ হয়ে ওঠার মতন প্রবণতা বা ক্ষমতাও আছে শশীর। জন্য কোথাও একটা মতির মনে মনে শশীর প্রতি কিঞ্চিত আকর্ষণ রয়েছে। শশীও মনে মনে তা বোঝে, কিন্তু কখনো ওপর থেকে সেটা প্রকাশ করে না। কারণ শশী স্বপ্ন অন্যত্র, অন্যরকম ভাবে তার জীবনটাকে কাটাবে বলে ইচ্ছে রাখে। আবার মতির বৌদি তথা পরাণের স্ত্রী কুসুম একজন বিবাহিতা নারী হলেও তার বিবাহিত জীবন খুব একটা সুখের নয়। কুসুমের স্বামী পরাণ প্রকৃতপক্ষে নীরস প্রকৃতির ব্যক্তি। তার উপর পরাণ বছরে বেশিরভাগ সময় থাকে অসুস্থ। কুসুমের আঁটোসাঁটো গড়ন, তার যৌবন একেবারে উথলে উথলে উঠছে। এই রকম একটা মেয়ের কাছে পরাণের মতো স্বামী মোটেই কাম্য নয়। কুসুমের মধ্যে অদ্ভুত রূপ লাবণ্যের ছটা রয়েছে। প্রচন্ড সুন্দরী না হলেও তার চেহারার একটা আকর্ষণীয় ক্ষমতা রয়েছে। সে শশীকে মানে বেশ পছন্দ করে। সে তার বিভিন্ন রকম আচার আচরণের মধ্যে দিয়ে প্রকাশও করে। কুসুম যদিও শশীর বন্ধু পরাণের স্ত্রী, তবু সে ছোটবাবু শশীর কাছে এসে দাঁড়ায় বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করার এবং কামনা বাসনার কথা ব্যক্ত করার চেষ্টা করে। এই কুসুমের ভালোবাসাটা কিন্তু যতটা না মানসিক, তার চেয়ে বেশি কিন্তু দৈহিক। এক জায়গায় বলেছেন, আপনার সামনে এসে দাঁড়ালে আমার শরীরটা কেমন করে কেন বলুন তো ছোটবাবু। এই প্রশ্নের উত্তরে শশী যে শব্দটি বলেন তা বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি লাইন, শরীর শরীর, তোমার মন নেই কুসুম। মানিক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটার মাধ্যমে শশীর মুখ দিয়ে কুসুমের উদ্দেশ্যে কেবল করেননি, আধুনিক যুগের সমগ্র মানুষকেই বলেছেন এবং পাঠকের মধ্যে এটা ছড়িয়ে দিয়েছেন। সত্যি কি মন বলে কিছু হয়? প্লেটোনিক লাভ বলে কি কোনো কিছুর অস্তিত্ব আছে পৃথিবীতে?
যৌবনের ধর্ম বা শরীরের ধর্মই কি অপোজিট জেন্ডারের দিকে আকর্ষিত হওয়া? প্রকৃতপক্ষে বিজ্ঞানের ছাত্র হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নগুলো পাঠকের পাঠককে ভাবায়। শশী ও কুসুমের চরিত্র আমাদের সামনে উন্মোচিত হয়। পরে আর দেখা যায় কুসুম যৌবনের তত্ত্ব উন্মাদনা নিয়ে ছোটবাবু শশীর কাছে বারবার আসতে চেয়েছিল, শেষ পর্যন্ত নিজের এই তাগিদ পিছিয়ে নিয়েছে। মানসিক টানাপোড়েনে খানিকটা নিজেকে কন্ট্রোল করে নিয়েছিল। তার কারণ শশী কাছ থেকে কোনো সাড়া সে পায়নি। এরপরে যথারীতি কুসুম গাউরিয়া গ্রাম ত্যাগ করে চলে যায়। এখানে আমাদের মনে রাখতে হবে যে যৌবনের উন্মাদনা বা আকর্ষণ কেবল মাত্র কুসুমেরই ছিল তা নয়। কুসুম যখন গাউরিয়া গ্রাম ছেড়ে চলে যায় তখন শশী বুঝতে পারে এবং শশীর কাছে সমস্ত গ্রামটা যেন শূন্য হয়ে যায়। এটাই মানুষের জীবনের অদ্ভুত লীলা। যখন তার সামনে যেটা থাকে তখন তার মূল্য সে দেয় না, যখন তার কাছ থেকে অনেক দূরে চলে যায় তখনই তার মূল্য তার মন প্রাণ দিয়ে অনুভব করে। শশীর এই অনুভূতি হয়েছে একেবারে উপন্যাসের শেষে এসে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মতি। মতি শশী কে মতির সঙ্গে শশীর বিবাহ হয়নি ঠিকই, কিন্তু মতি শশীর মতো কোনো বনেদি বংশের বউ হওয়ার যে স্বপ্ন দেখেছিল তা পূর্ণও হয়নি। কিন্তু মতি একটা অদ্ভুত জীবন পেয়েছিল শেষ পর্যন্ত। সেই জীবনটা দিয়েছিল শশীরই বন্ধু কুমুদ, যে কুমুদ কার্যক্ষেত্রে একটি যাত্রা দলের অভিনেতা রূপে গাউরিয়া গ্রামে হঠাৎ করে এসে পৌঁছেছিল এবং এই যাত্রা দলের অভিনয় দেখেই মতি হঠাৎ একদিন তার প্রতি আকর্ষিত হয়। দু একবার সাক্ষাতের পরেই মতির সঙ্গে বিয়ে করতে চায় এবং অবশেষে মতির সঙ্গে তার বিয়েও হয়ে যায়। কুসুম মতিকে বিয়ে করে নিয়ে যায় কলকাতায়, তার ভবঘুরে জীবনের সঙ্গী করে নিয়েছিল মতিকে। গাউরিয়া গ্রামের গ্রাম্য ঘরের গৃহস্থ মেয়ে কেমন করে বহেমিয়ান কুসুমদের সঙ্গে তার জীবনের স্রোতে গা ভাসিয়ে দিয়েছিল সেটা এক অদ্ভুত অদ্ভুত ঘটনা। আরো একটি চরিত্র বিন্দুবাসিনী, শশীর বোন। বিন্দুবাসিনীর সঙ্গে নন্দলাল এর বিয়ে হয়েছিল। তার বাবা গোপাল এক অদ্ভুত চাল চেলে। এটি গোপালের একটি অবিস্মরণীয় কীর্তি। পাটের ব্যবসায়ী নন্দলাল একদিন ব্যবসার সূত্রে গাউরিয়া গ্রামে এসেছিল। সেই সময় গোপাল একরকম প্ল্যানিং করে বিন্দুবাসিনীর সঙ্গে প্রায় জবরদস্তি করে বা বলপূর্বক নন্দলালের বিয়ে দিয়েছিল। নন্দলাল কিন্তু পূর্বেই বিবাহিত ছিল, তার ঘরে স্ত্রী বর্তমান সন্তানাদি রয়েছে। তা সত্ত্বেও জোর করে তার ঘাড়ে এই নতুন স্ত্রী গতিয়ে দেওয়া হয়েছিল। এই ব্যাপারটাকে কিন্তু নন্দলাল একেবারেই ভালো চোখে দেখেনি। সেও ছাড়বার পাত্র নয়। আপাতত গোপালের কাছে হেরে গিয়ে বাধ্য হয়ে বিন্দুবাসিনীকে সে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু সে যে এই বিয়েতে চায়নি তার প্রতিবাদ সে পরবর্তীকালে জানিয়েছিল বিন্দুবাসিনীকে অত্যাচারের মাধ্যমে। বিন্দুকে সে রেখেছিল কিন্তু রক্ষিতার মতো করে একটি ভিন্ন প্রমোদ বাড়িতে। নন্দলালের যখন ইচ্ছে যেত তখন মদ খেয়ে অন্য নারী নিয়ে ফুর্তি করতে আসতো ওই বাড়িতে। বিন্দুকেও সে ধীরে ধীরে মদ খাওয়া শিখিয়েছিল। পরবর্তীকালে শশী যখন বিন্দুর বাড়িতে গেছে তখন এই সমস্ত চিত্র সে নিজের চোখে দেখে। শশী কিন্তু চেয়েছিল তার বোনকে পুনরায় স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনতে, কিন্তু বাপের বাড়িতে এসেও তাকে মদ ছাড়া বাঁচিয়ে রাখতে পারা যায়নি। নিজে সাধারণ গৃহস্থের মেয়ে এরকম অবনতি শশী মনকে খুব কষ্ট দিয়েছিল। এর ফলে সে বাবাকে আরো বেশি করে ঘৃণা করতে শুরু করে। তার বাবা গোপাল যদি জোর করে বিন্দুবাসিনীর সঙ্গে নন্দলালের বিবাহ না দিত তাহলে কিন্তু বিন্দুবাসিনীর এই সব জীবন পেতে হতো না। পরবর্তীকালে অবশ্য নন্দলালের পূর্ব স্ত্রী মারা যাওয়ার পর বিন্দুবাসিনীকে ধীরে ধীরে ভালোবাসতে এবং স্ত্রীর মর্যাদা দিতে থাকে। এখানে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে। এখানে বিন্দুবাসিনীর মধ্য দিয়ে গ্রামের একটি সরল সাদাসিধে মেয়ে শহরে গিয়ে জমিদার বাবুর বাড়িতে রক্ষিতায় পরিণত হওয়া এবং সেখান থেকে ধীরে ধীরে আবার গৃহস্থে ফিরে আসার রূপটি দেখানো হয়েছে।